কৃষক সভা জিএমপি কৃষক সভা জিএমপি করবেন না, সবাই সারিবদ্ধভাবে 2 লাইন করে এগিয়ে যাবেন। টমটমের মাইকে বাধা আছে, তার এখানে যারা স্লোগান দেবেন এখনো উপস্থিত হননি, আপনাদের অনুরোধ করছি টমটমের মধ্যে কৃষক সমিতির পরবর্তী পরিষদের তাকে আজকের বিধানসভা অভিযানে সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের বীজ কীটনাশক ও চিন্তাশীলের বিনামূল্যে সার কীটনাশক দিতে হবে। কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রে চালু করতে হবে। গ্রামীণ শ্রমিক ও খেতমজুর জমি বছরে কমপক্ষে 200 দিনের দাবি হয়ে দিতে হবে। Hello. ভারতের বিশ্বে কন্দনের ব্যবস্থা মাথা নয়। দুঃস্বদিনতে শোষিতের মজুরের ব্যবস্থা মাথায় নাই। यहाँ श्री समाज लिखा, यहाँ श्री समाज लिखा, यहाँ श्री समाज लिखा। अंकल लोग सुनापन যেমন ক্ষেত্র জমি খারাপ শিক্ষক সমাজের নির্বাচনী বিধানসভা অভিযোগ বিধানসভা অভিযোগ সংবিধান ফেরা মিছিল সম্মানে নাই কখনো কখনো মুসলিম চক্রাই সবাই মিলে আমার তো নিয়েছিলাম একসাথে ঘর করে নিয়েছিলাম ইউনিয়ন দিচ্ছে না আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমর্থনে আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সামুদ্রিক মানুষের অধিকার রক্ষা করে আজকে মিছিলে দলে দলে করছেন
ত্রিপুরা খেতমজদুর ইউনিয়ন জিন্দাবাদ, গণমুক্তি পরিষদ জিন্দাবাদ, জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে চালু হন। জনজীবনের জরুরি দাবি আদায়ের বিধানসভা অভিযানে দলে দলে চালু হন। এনকাউন্টার জিন্দাবাদ, এনকাউন্টার জিন্দাবাদ, জনভারত বিধানসভা জিন্দাবাদ, জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে চালু হন। চল্লিশ লক্ষ মানুষের জরুরি দাবি নিয়ে 15 দফা দাবি নিয়ে আপনারা আজকে এই রাজধানী শহরে এসেছেন এবং এই তিনটি সংগঠন নেতৃত্বের তরফ থেকে আরো প্রায় 10 দিন আগে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক, ক্ষেতমজুর, জুমিয়া, বেকার যুবক আরো অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে, এগুলো যাতে এই বাজেট অধিবেশনের
আলোচনাতে প্রতিফলিত হয়, তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের পথে তথা জনগণের পথে যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, শ্রদ্ধা নেই, যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম, কন্যাছড়া, লঙ্ঘনায় বেড়ে থেকে এসছেন, এই সরকারের মুখ্যমন্ত্রীর 10টা মিনিট সময় হল। আমরা আমাদের বিধায়ক দলের তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলাম। এ রাজ্যের কৃষকরা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের দাবি নিয়ে বহু কষ্ট করে এই রাজধানী শহরে এসেছে। কিছুক্ষণের জন্য হলেও অধিবেশনের অন্যান্য কর্মসূচিকে স্থগিত করে যে 15 দফা দাবি নিয়ে তারা এসছেন, এগুলো আলোচনা করার সুযোগ দিন। মাননীয় স্পিকার আমাদের বললেন যে প্রশ্নোত্তর পর্বের পরে আপনাদের আলোচনা শুনব। আমরা ভাবলাম মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী তার ভেতরে এ রাজ্যের কৃষক জুনিয়াদের তাদের সমস্যা নিয়ে তার কোন মাথা ব্যথা না থাকলেও মাননীয় অধ্যক্ষ নিশ্চয়ই একটু বুঝবেন, তিনি সুযোগ দেবেন। যথারীতি প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যারা আমাদের তরফ থেকে যারা নোটিশ জমা দিয়েছেন তারা বলতে শুরু করলেন। যে মাত্র শুনলেন রেগা বরাদ্দ বাড়াতে হবে, সার, ঔষধ, কীটনাশক যেগুলো দুষ্প্রাপ্য এগুলো সরকারি মূল্যে সরকারি স্টোর থেকে যাতে সহজলভ্য হয়ে করতে হবে। যে মাত্র শুনলেন যে ত্রিপুরাজ্যের যে এডিসি এলাকা সেখানে মৃত্যুর মিছিল চলছে, সেখানে স্কুল চলছে না, কাজ নেই, অনাহার অধ্যায় থাকতে হচ্ছে, স্পিকার মহোদয় নির্দেশ দিয়ে দিলেন মাইক বন্ধ করে দাও। এ হল ত্রিপুরা বিধানসভা। জনগণের আওয়াজ, কৃষকের আওয়াজ, ক্ষেত্রের দাবি, যারা অনাহারে অত্যাহারে আছে মানুষ তাদের বক্তব্য, এই ত্রিপুরাজ্যের কম বড় ভাষাংশের মানুষ তাদের ভাষার স্বীকৃতি, ত্রিপুরার এডিসি এলাকা আজকে ভেঙে বুক ফুঁপে পড়ে আছে, তার অধিক ক্ষমতা ত্রিপুরার বিধানসভাতে পৌঁছানোর সুযোগ সেখানে নেই। এ হল ত্রিপুরা বিধানসভা, এ হল ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি আইপিএফ জোট সরকার, তাদের চরিত্র। বন্ধুগণ, বাজেট অধিবেশন চলছে। বাজেট মানেটা কি? হ্যাঁ, কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার? আমাদের দেশের যে আর্থিক অবস্থা, কি কেন্দ্র কি রাজ্য, যে কোন রাজ্যের তার আর্থিক যে সামর্থ্য, ভারতবর্ষের কোন রাজ্যের সেরকম আর্থিক সামর্থ্য নেই। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ অর্থনৈতিক পরিধি, তার মধ্যে দাঁড়িয়ে এই দেশের বা এই রাজ্যের যারা সবচেয়ে পিছিয়ে পড়া, দুর্বল, প্রান্তিক, পেছনে পড়া, তাদের জন্য বাজেট তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। এই অর্থ বছরে কৃষি খাতে কত টাকা খরচ হবে, কৃষিতেও
কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে পরিকল্পনা হবে। ত্রিপুরার যে যতদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল কোনদিনই পর্যাপ্ত অর্থ ছিল না। তৎকালীন কেন্দ্রীয় সরকারগুলির তরফ থেকে সেরকম ভাবে আমাদের চাহিদা মতো অর্থ আমরা পাইনি, এবং তার মধ্যে দাঁড়িয়েও সীমাবদ্ধ অর্থনীতি, সীমাবদ্ধ ক্ষমতা দাঁড়িয়েও অগ্রাধিকার বাছাই করে ত্রিপুরার সরকারকে ওই লঙ্কারের দুর্গন্তম এলাকা কিভাবে গোবিন্দবাড়িতে পৌঁছতে হবে, কিভাবে দুর্বল অংশের মানুষ তাদের আর্থিক সামাজিক বিকাশ ঘটাতে হবে, সেভাবে রাজ্যে শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ভাতা, শহরের লোকেদের জন্য কেন্দ্রের স্কিম না থাকা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছে। ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকারের কাজকর্মকে বাধা দেওয়ার জন্য বহুমুখী বাধা থাকা সত্ত্বেও উগ্রবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা, আর্থ সামাজিক এবং বিভিন্ন সূচকের নিরিখে এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম শুধু একটা সুশাসিত রাজ্য না, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব সম্পদ উন্নয়নের সূচক, শিক্ষা, স্বাস্থ্য, গর্ভবতী, কাজ, খাদ্য পাওয়ার অধিকার, তার সাথে আমাদের দেশের পশ্চাৎ অংশের মানুষরা যারা ওই উত্তরপ্রদেশের, বিহারে, মধ্যপ্রদেশের প্রতিদিন শুনে কিভাবে এদের উপরে নির্যাতন হয়, বলাৎকার হয়, কিভাবে এদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ত্রিপুরাজ্যের মধ্যে এই ঘটনাগুলি ঘটেনি, সারা দেশের মধ্যে অন্যতম সুশাসিত না, এই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা বিকাশশীল রাজ্য হিসাবে এই ত্রিপুরাজ্য পরিগণিত হয়েছিল সেই সুসংহত সুপরিকল্পিত বাজেটের জন্য। এবারে বাজেট গত 5টা বছর ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে ধ্বংসলীলা হয়েছে বলে লাভ নেই। ত্রিপুরাজ্যের মানুষ তার বিরুদ্ধে বিগত বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তারা যে এই সরকারের কাজ এটাকে পছন্দ করে না, এই সরকার ক্ষমতাচ্যুত হোক এটা চেয়েছিলেন, তাদের ভোট 11% কমিয়েছে। কিন্তু দুর্ভাগ্য একটা দলের তার গোপন সমঝোতা তথা হতকারিতার জন্য এ রাজ্যের মানুষ একটা বিকল্প সরকার পেল না। ভোট ভাগাভাগির জোরে মাত্র 40% ভোট পেয়ে বর্তমান সরকার 33 জন বিধায়ক দিয়ে, আমরা ভেবেছিলাম গত 5 বছর জিষ্ণুদেব বর্মা যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছে, ত্রিপুরাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং যার কারণে ভারতীয় জনতা পার্টি তাদের ভোট কমেছে, মানুষ শিক্ষা দিয়েছে। এই শিক্ষা গ্রহণ করে অন্তত সেই ভুল আর পুনরাবৃত্তি হবে না, রিপিট হবে না। এই বাজেট ভাষণে, এই বাজেট প্রস্তাবে তার প্রতিফলন ঘটবে। কিন্তু বন্ধুগণ, দলটা তো বিজেপি, এই দলকে পরিচালনা করে আরএসএস। আরএসএস মানে কারা? যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের পিঠে যারা ছুরি মারত, ইংরেজদের দালালি করত, মুস্তাকা দিত, সে আরএসএস এই ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে। কাজে তার কাছ থেকে এরকম কোন পরিবর্তন, এরকম কোন
যে নতুন যে চিন্তার উন্মেষ, কোন সংশোধন আশা করা যে এটা প্রবলতা, এটা যে ভুল হবে, এটাই হলো এবার যে বাজেটটা পেশ হলো। ভারত সহ আমাদের ত্রিপুরাজ্য বা আমাদের ভারতবর্ষ অর্থনীতিকে কি বলা হয়? আগ্রারিয়ান ইকোনমি, কৃষি নির্ভর অর্থনীতি। কেন বলা হয়? স্বাধীনতার আগেও ভারতবর্ষের 70% মানুষের পেট ভর্ত, রুটি রুজি আসত এই কৃষি খাত থেকে। স্বাধীনতার পর গত 75 বছরে আমরা রকেট বানিয়েছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি। আমাদের দেশের কৃতি সন্তানরা বিদেশে গিয়ে তার যোগ্যতা দেখিয়েছেন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মধ্যে বহু জায়গাতে ভারতীয়দের নাম জল করছে, ঠিক আছে, কিন্তু তারপরও এই 2023 সালেও, এই 21 শতাব্দী দাঁড়িয়েও ভারতবর্ষের 70% মানুষের ভাত রুটি আসে এই কৃষি থেকে। বিজ্ঞান প্রযুক্তি শিল্প করতে হবে, আমরাও চাই, কিন্তু কৃষির বিকল্প হয়ে উঠতে পারিনি। এখনো 70% মানুষ, বেশি মানুষ, তাদের আয় কৃষি থেকে। কাজেই সেই কৃষির জন্য বরাদ্দ রাখতে হবে, পরিকল্পনা থাকতে হবে, কর্মসূচি থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যে প্রণজিৎ সিংহ রায় এখন ত্রিপুরার অর্থমন্ত্রী। এবছর গত বছরের যে বাজেট প্রস্তাব 2022-23 সালের তুলনায় এই 23-24 সালে প্রত্যেক বছরই জিনিসের দাম বাড়ে, তেলের দাম, ডিজেলের দাম, সবকিছু বাড়ে। কাজে গত বছর যদি 100 টাকাও হয়, এই বছর 100 টাকা, গত বছর 100 টাকা হয় না। কমসে কম এটা 120 টাকা করতে হয়, তাহলে গত বছরের সমান। 20% শুধু কৃষি না, সমস্ত খাতে যদি মিনিমামও যদি বাড়ায়, কত বেড়েছে জানেন? কৃষি খাতে মাত্র 0.33%, 1% না। তার মানে নাকি গত বছর তুলনায় এই কৃষি খাতে -20%, অর্থাৎ আরো 20% অর্থ কেটে নেওয়া হল। এটা অঙ্কে দেখা যাবে না, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জনসংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে কৃষি আরো বেশি মুখ থুবড়ে পড়ল। এটা শুধু কৃষির ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে। কৃষি যদি আমাদের এটাকে যদি উন্নত করতে হয়, কৃষির সাথে সবচেয়ে বেশি অপরিহার্য জল, বৃষ্টির জলে হোক বা সেচের জল। এটা না করে আপনি আউশ করতে পারবেন না, আমন করতে পারবেন না, বড় করতে পারবেন না, হর্টিকালচার করতে পারবেন না। ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত সেচ প্রকল্প করে দিয়ে গেছে, সব মুখ থুবড়ে পড়ে আছে। মেরামত নতুন কোনো প্রকল্প নেই। এই বাজেটে এই সেচ প্রকল্পে ওয়াটার রিসোর্সে গত বছরের যে বরাদ্দ তার থেকে 1/3 কমিয়ে দিয়েছে, 1/3 কমিয়ে দিয়েছে। নতুন কোন প্রকল্প নেই। রেগা শুধু 100 দিনের কাজের গ্যারান্টি না, রেগার মাধ্যমে বামপন্থী সরকার থাকার সময়তে সেখানে সম্পদ সৃষ্টি করার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের মধ্যে বনাধিকার প্রাপ্ত আইন, নোংরা জমি, অধিক জমি, এগুলোকে কাজে লাগিয়ে উর্বরতা বাড়ানো হয়েছে, উৎপাদন বাড়ানো হয়েছে, চাষের ক্ষেত্র বাড়ানো হয়েছে। সেই জায়গাতে বাজেট বইয়ে লেখা আছে
গত বছর মাত্র 60 মেন্ডেজ কাজ হয়েছে। এই 60 মেন্ডেজ তো অর্ধেকে গুন্ডা পকেটে চলে যায়, তার মানে 30 মেন্ডেজ। আর আবার এই এলাকাতে প্রায় 300 কোটি টাকা কম গতবারের থেকে, 300 crore। তার মানে গত বছর লুটপাট করে 60 মেন্ডেজ কাজ হলেও এবার 40 মেন্ডেজ কাজ হবে বলে সন্দেহ। এবং যদি এই লুটেরা বাহিনী যারা পেট ভরে খাচ্ছে এদের ভাগ্য থাকবে, তাহলে প্রকৃত যারা দুনিয়া গরিব মানুষ খ্যাত মজুর এদের কাছে যাবে, কৃষির উন্নতি হবে, সেচের এলাকা বাড়বে, উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, কিচ্ছু বাড়বে না, কিচ্ছু বাড়বে না। কাজেই আমরা যখন প্রস্তাবগুলো শুনলাম মাননীয় স্পিকারের কাছে এই 15 দফা দাবি কি কি এগুলো পড়তে শুরু করলাম, আমাদের সমস্ত মাইক বন্ধ করে দিয়েছে। আর ওদিকে রিজার্ভেন্টের সরকারের এমএলএরা একযোগে চিৎকার করছে কৃষকদের খ্যাত মজুরদের জমিয়াদের থেকে দাবি বিধানসভা তোলা যাবে না। এ হল ভারতীয় জনতা পার্টি আইপি, এ হল তাদের চরিত্র। এই 15 দফা দাবির মধ্যে দুটি আরো গুরুত্বপূর্ণ দাবি আছে। 125তম সংবিধান সংশোধনী বিল। কেন আজকে এডিসিতে যে অচল অবস্থা, ভিলেজ কমিটির নির্বাচন হয় না, যার সিটে ফোটা টাকা যায় সেও সমস্ত লুটেরাদের হাতে চলে যায়, স্কুল বন্ধ, মাস্টার নাই। এডিসি যে উদ্দেশ্য তৈরি হয়েছে সেই এডিসি সেখানকার এডিসি এলাকার মানুষের ভিতরে হতাশা তৈরি হচ্ছে। সে হতাশা থেকে এদেরকে বিভ্রান্ত করে, বিপদগামী করে ছেড়ে দিয়ে একটা অংশকে দিয়ে স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরা নেন, গ্রেটার ত্রিপুরার দাবি উঠাচ্ছে। জনগণের পঞ্চীভূতের বিভাজন ঘটিয়ে এই রাজ্যের মধ্যে যাতে কায়েমি স্বার্থ আসতে পারে। আমরা প্রথম দিনই গত 7 তারিখে প্রাইভেট মেম্বার রেজুলেশন, আমাদের বিধানসভার এটা অন্যতম একটা বিধি। সরকার যেহেতু বিল আনে না, সরকার যেহেতু প্রস্তাব আনে না, সরকার যখন অন্য কালা বুবা, সরকার যখন জনবিরোধী, বিরোধীরা প্রাইভেট মেম্বার রেজুলেশন আনে যে এই প্রস্তাব আলোচনা হোক। এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষের বামফ্রন্ট সরকার, বামপন্থী দলগুলো উত্তর পূর্বাঞ্চলে আর অন্যান্য রাজ্যে আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে 2019 ইংরাজি লোকসভা নির্বাচনের প্রাককালে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি দল এই দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের ভোট পাওয়ার জন্য একটা বিল পেশ করল। গত 2019 লোকসভা নির্বাচনে এসে ঘুরে ঘুরে বলল এই তো বিল উত্থাপন হয়েছে, এডিসির হাতে আরো অর্থ যাবে, ক্ষমতা বাড়বে, আরো স্কুল হবে, কলেজ হবে, পলিটেকনিক হবে, কল কারখানা হবে, রাবার প্রসেসিং সেন্টার হবে, রাবারের দাম কমে। কদিন বাদে ভোট হলো, ভোট তারিখ ঘোষণা হলো, এটাকে পাঠিয়ে দেওয়া হলো স্ট্যান্ডিং কমিটিতে। স্ট্যান্ডিং কমিটি আলোচনা করে আবার রাজ্যসভা লোকসভাতে জমা দেওয়া হলো গত 2020 ইংরাজির 5ই মার্চ। 2020 ইংরাজির 5ই মার্চের পর থেকে আজকে 2023 ইংরাজির আজকের 12ই জুলাই অবধি এই দুটো বিল পার্লামেন্টের মন্ত্রীর আলমারিতে ঘুমাচ্ছে বা ফ্রিজে ঢুকে রাখা হয়েছে, কোনো কথা বলা হলো না। আমরা এখানে আনলাম প্রাইভেট মেম্বার রেজুলেশনে ত্রিপুরা বিধানসভা সংবিধানের
219তম সংবিধান সংশোধন বিল 2019 যেটা উত্থাপিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের 10টা এডিসিকে ক্ষমতা দেওয়ার জন্য, উত্তর পূর্বাঞ্চলের এই 4টা রাজ্য সহ গোটা রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বিল অনতি বিলম্বে পার্লামেন্ট পাস করুক। ভারতীয় জনতা পার্টির নেতারা, মুখ্যমন্ত্রী, তাদের পরিষদীয় মন্ত্রী, আরো দু একজন এমএলএ আমতা আমতা কি যে বললেন, কি বিলও বলতে পারেন না, কেন এটাও বলতে পারেন না। আর আরো বলবেন ত্রিপুরা সরকারের বর্তমান ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হলো ওই কৃষ্ণপুর থেকে বিজয়ী বিধায়ক কি নাম জানি কিটা বললাম, বিকাশ দেববর্মা। এই বিকাশ দেববর্মা তো কিছু বললেন না। আমি আরে বিকাশ বাবু আপনি বলুন না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনি যে কিছু জানে না, তাই কিছুই জানেন। আমি অনুরোধ করলাম একটা মিনিট অন্তত বিকাশ বাবুকে বলতে দিন, কারণ এই বিল এডিসি সংক্রান্ত, আর এডিসি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে, আর সে মন্ত্রী বলেন না। এখানে পরিষ্কার ত্রিপুরার যে ট্রাইবালদের সম্পর্কে, পশ্চাৎপদ অংশের মানুষের সম্পর্কে, ত্রিপুরার কৃষক সম্পর্কে এই সরকারের দৃষ্টিভঙ্গি কি, তাদের কি আচার আচরণে ব্যবহারে তারই প্রতিফলন ঘটে। এ হল বিজেপি। আজকে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে বিধানসভাতে। সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিন কোন কোন ডিপার্টমেন্ট আলোচনা হবে এরকম একটা নির্দিষ্ট করা থাকে। আজকে হলো শিক্ষা দপ্তর আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী হলেন তিন দায়িত্বে, তিনি বলতে পারছেন না কেন স্কুলে শিক্ষক নেই। মথা দলের একজন বিধায়ক সত্য করলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে সিঙ্গেল টিচার স্কুল কলেজ কটা আছে, মুখ্যমন্ত্রী বলছেন একটাও নাই। আর বিজেপি দলের বিধায়ক শম্ভুলাল চাকমা দাঁড়িয়ে বলছেন স্যার আমার বিধানসভা কেন্দ্রে 17টা স্কুল আছে, হাই স্কুল এবং এই এসবি স্কুল এবং প্রাইমারি স্কুল সিঙ্গেল টিচার। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী রতনলাল উত্তর দিতে, এটা তো এডিসি। তাহলে কি এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি কি ওই স্বাধীন ত্রিপুরা হয়ে গেছে? এই হল বিজেপি দৃষ্টিভঙ্গি। মানে এডিসি এলাকায় স্কুল নেই, সেখানে চেয়ার নেই, টেবিল নেই, বেঞ্চ নেই, স্টাফেন পায় না। এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। 125তম বিল কম বড়, তার বিকাশে তার কি থাকবে কেন? কম বড় নামে একটা ডিপার্টমেন্ট আছে, বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি করেছে। এই কম বড় ডিপার্টমেন্টের বাজেট গত বছরও ছিল 1,65,00,000, এবারও 1,65,00,000। একটা নয়া পয়সা বাড়ি, একটা নয়া পয়সা বাড়েনি। এ হলো এই সরকার। আরো মজা, আমাদের বিধানসভার যে বিধি, যেটাকে বলা হয় রুলস অফ এই প্রসিডিউর, হ্যাঁ, এই বিধি বলা আছে বাজেট অধিবেশন করতে হবে ন্যূনতম 5 দিন, মিনিমাম 5 দিন। এটা যদি সরকার, যারা সরকার চালান তারা এটা যদি 50 দিন করেন, 1 মাস করেন, 20 দিন করেন, 15 দিন করেন, এটা তাদের দৃষ্টিভঙ্গি। আমাদের সময়তে বাজেট অধিবেশন কম কম করে 8 থেকে 9 দিন হতো। একটা সময় তো 2টা স্পেলে আমরা করতাম, এবার করা হয়েছে 4 দিন। কেন 4 দিন করা হলো? হঠাৎ করে 4 দিন কেন হলো? একটু চিন্তা ভাবনা করে চোখ বুলিয়ে দেখলাম তার মধ্যে একটা মাত্রা আছে। মাত্রাটা কি? এই 4 দিনের মধ্যে
একদিন হলো মঙ্গলবার। এই মঙ্গলবার দিনে আলোচনা হবে এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার। সেচ মানে গতকাল মঙ্গলবার না, গতকাল ছিল মঙ্গলবার খার্চি পূজা, সরি কেয়ার পূজা। রতনলাল নাথ দেখলেন বাবা এই দিনে যদি আমি করি বিধানসভা দাঁড়িয়ে আমাকে এগ্রিকালচার নিয়ে কথা বলতে হবে না। এবং মঙ্গলবারে আলোচনা হবে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে হাল, বিদ্যুৎ আলোচনা করতে হবে না। রতনলাল নাথ কায়দা করে বিধানসভার অধিবেশন 8 তারিখ থেকে শুরু করলো না, বা 12 তারিখ থেকে শুরু করলো না, আবার 4 দিনকে 7 দিনও করলো না, কারণ আবার মঙ্গলবার আসবে, যাতে বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের বেহাল কৃষি, বেহাল বিদ্যুৎ নিয়ে কথা বলতে না হয়। এই হলো বিজেপি। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে আসলে জনগণকে ভয় পায়। জনগণকে ভয় পায় যে কারণে বিধানসভায় বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে, বিধানসভায় এড়িয়ে যেতে চায়, মাইক বন্ধ করে দেয়। বন্ধুগণ, শাসক দলের এই রক্তচক্ষু দেখে আমাদের চুপ থাকলে হবে না। আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিন এই সরকার তার জনবিরোধী সমস্ত পদক্ষেপের উন্মোচিত করে দিতে হবে। যদি জনগণের বক্তব্য না শুনে নিজের পক্ষে ওই নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি তারা দেয়, কর্মচারীদের দিয়ে দেব, ডাবল পেনশন দেব, লাখ লাখ চাকরি দেব, কৃষকদের আয় জীবন 3 গুণ করব, আরো কত কি। আর বাজেটের মধ্যে হলো শুধু চটকদারি, কসমেটিক, স্নো পাউডার যে মাখি, আমরা কোথায় মাখি? আমরা স্নো পাউডার পায়ের পাতাতে মাখি না, আমরা স্নো পাউডার মাখি হলো গালে, ঠুটে, কপালে। কেন? এটাই দেখা যায়, অন্যগুলো তো কাপড় দিয়ে আবৃত থাকে। এই সরকারও মুখ্যমন্ত্রী অমুক যোজনা, মুখ্যমন্ত্রীর তমুক যোজনা, মুখ্যমন্ত্রী এই যোজনা, কিন্তু মুখ্যমন্ত্রী এই যোজনা তিনি করছে সেই অংশের বা সেই খাতের তার সার্বিক অবস্থা কি কৃষকদের, সার্বিক অবস্থা কি ছাত্রদের, সার্বিক অবস্থা কি শ্রমিকদের, সার্বিক অবস্থা কি গ্রামাঞ্চলের, সার্বিক অবস্থা কি এডিসির? বক্তব্য নেই। আমি সেদিন বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা তমুক যোজনা আপনি করছেন, দয়া করে আরো 3টা যোজনা ঘোষণা করুন। সেটা কি? মুখ্যমন্ত্রী সিন্ডিকেট দমন যোজনা। এই যে সিন্ডিকেট সমস্ত পিডব্লিউডি আরডি অফিসগুলো দখল করে আছে, তাদের বাইক বাহিনী এখানে কাজ করতে পারে না, কেউ কন্ট্রাক্টর যারা কাজ করে লাখ লাখ টাকা দিতে হবে, এটা দমনের জন্য যোজনা করুন। মুখ্যমন্ত্রী বাইক বাহিনী নিয়ন্ত্রণ যোজনা, যারা মানুষের মুখের কথা বলা অধিকার কেড়ে নিচ্ছে, শান্তি বিঘ্নিত করছে, যারা রাস্তাঘাট দিনে রাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, এদের গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে হয়। বরঞ্চ মুখ্যমন্ত্রী এই গুন্ডা দমন, বাইক বাহিনীর দমন বা নিয়ন্ত্রণ করুন। এগুলো আজকে রাজ্য তাদের সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বহু দূর দূর থেকে সমস্ত বাধা অতিক্রম করে আজকে এ রাজ্যের 40 লক্ষ মানুষের যে মনের ভাষা, তাদের যে যন্ত্রণার ভাষা, তাদের যে আকাঙ্ক্ষা, এ রাজ্যের মানুষের যে জরুরি, এ উত্থাপন করার জন্য এসছেন। এই মন্ত্রিসভা, এই সরকার বোবা, কালা, অন্ধ, তারা শুনবে না, শুনতে বাধ্য হবে। এই লড়াই জারি রাখতে হবে। আগামী দিনও আপনাদের লড়াই জারি থাকবে। এই আহ্বান দেখে আগামী দিনও এরকম আরো
মিছিল নিয়ে আসবেন, এরকম লড়াই গণতান্ত্রিক ভাবে আরো বেশি মানুষকে সংগঠিত করবেন এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের অভিনন্দন, নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের দাবির প্রতি আমরা যারা 11 জন বিধায়ক আরো একদিন আজকে এবং আগামী দিন আছে, প্রত্যেকটা মিনিট আমরা আপনাদের বক্তব্য তুলে ধরব বিধানসভা, প্রত্যেকটা মিনিট আমরা ছাড়ব না। কাজে তার জন্য আগামী দিনও এইভাবে এই রাজ্যের মানুষের বক্তব্য উত্থাপন করবেন এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। খুলুনখা ইনকলাব জিন্দাবাদ। অবস্থা চালিয়ে দেব সমন করেন, তারারে ব্যবস্থা করেন, 5 কেজি ম্যাডাম লাগলাম, খরচা শ্রমিক, খরচা কৃষক, খরচা অন্নভূমি পড়াক 5 কেজি পাইছিল, 10 কেজি পাইয়া খরচা বলতে পারে 18 থেকে 20 কেজি ম্যাডাম লাগলো, মারুন গুগান খেতে থাকায় সমন লাগলো, কিন্তু সামান্য কোনো ব্যবস্থা করেন আবার পর্যন্ত গড়েন এই 2023 আবার পর্যন্ত গড়ের 15-16 দিন লাগানি সমন খাত আমাদের বিশেষ যারা গণমুক্তি পরিষদ খেয়ে যারা বামফ্রন্ট খেয়ে বরং অনেকাংশে বড়টা ভাব লাগানি সমন খাই মানলাক অবহাই খেয়ে আর ছিটের ফোটা তারা লাগানি সমঙ্গ ধর্মার সমঙ্গ অল্প সমন্বয়ের একটা সমঙ্গ 15 জন 20 জন 30 জন 40 জন বিজেপির মাতব্বর ত্রিপুরামথানি মাতব্বর ও লিডার খানে যারা বাঙালি জানায় বড়ির খানা শিয়ার দেওয়ায় যারা প্রকৃত সমন বাংলায় বড় 170 টাকা 180 টাকা যেখানে 227 টাকা বানানো দোষ ও জায়গা তুমি মাইয়া অবনি বাগায় সারা রাজ্য ভয়ঙ্কর অবস্থা। তিনি বিধায়ক সাহিত্য হিসাব বাংলাদেশে থাকেন গান্ধী দাদাই বড় স্বাধীন না দীর্ঘদিন বলে এই সরকারি নাগরিক খাপ তিনি বিশেষ খেলে উত্তর ত্রিপুরা বামছড়া খেদাছড়া লুমকের এই সমস্ত এলাকার বড়রা ছিলেন ত্রিপুরা সরকার এই যে 1978 সালে আগে মুনি সত্যতা প্রমাণের এই বামফ্রন্ট সরকার ফেলে মুনি সত্য সবমন্ত্রী না, কিন্তু তিনি জয়সাব তিনি ত্রিপুরা মনে নিজের অবস্থানের মনে ঘুরে শিখলেন থেকে আরম্ভ খেলেন 1 মাস 15 দিনের 2 মাস 3 মাস মুনি নয় ঘুষবার খেলেন কোন রকম কারণে নামে খাতা করা বুক করা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মোকাবেলা খেলে নেওয়া নয় সেই রাজনীতির উপর অর্থ ছিলেন সংসদের হবে নগাদায় এত নয় বহত্তর খুলব না সিংহতা খাইবেন না অবধি বাদে এই লড়াইটা কথা খেলে নেবাকে সে রাজনীতি বাঁচে যায় তিনি শ্রী রাজদর্শন ভবনের সরকার দর্শক গণসিং শাখা অষ্টম কমিশন অন্তর্ভুক্ত থাকেন সরকার দর্শন অষ্টম কমিশন বাংলা হরফ রোমান হরফ আমাদের যুবরা জায়গাতে আসলে বক্রতে মাঝখানে নাচানো না টেনে দেশ নিয়ে খেলাধুলা করবার চেষ্টা করছে, তাই রোমান স্কিম হবে না বাংলা স্কিম হবে। আরে স্কিমের ভাষা একটা ভাষা একটা জাতির উন্নয়নের সুযোগ হতে পারে না। আপনি দেখেছেন বাংলা স্কিমে মণিপুরে প্রায় 200 বছর ধরে এখনো বাংলা স্কিমে চলছে। এখন মণিপুরে তাদের মিশন স্কিমও চলছে, বাংলা স্কিমও চলছে। ধীরে 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 মানুষ সেখানে ঠিক করবে। তার জন্য মণিপুরী ভাষা হাসিয়ে আছে, সাহিত্য দিচ্ছে না, সংস্কৃতি দিচ্ছে না, খেলাধুলা দিচ্ছে না। ভারতবর্ষে অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর রাষ্ট্রে এনে এরকম ভাবে গিয়েছে। আপনি বলেন স্কুলটা শিক্ষাকে রূপাল হিসেবে যারা শিক্ষিত, বাংলা হিসেবে যারা শিক্ষিত, কিন্তু তিনি দায়িত্ব নেন কারণ থাকে বামফ্রন্ট সরকার পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত ও দুটা ইউনিভার্সিটি পর্যন্ত কখনো আসলে প্রাণী থাকেন পিএইচডি খানের সুযোগ পর্যন্ত রেখা জাদুঘরে যারা যাবেন ডায়মন্ড যন্ত্রে যাবেন সামনে বললে বামিতব্য সময় নবাঙ্গ সময় বিয়ে পর্যন্ত করে দেয় ভগবানের বাড়ি দুইটা করে পুরুষা ভারতবর্ষ কোনো জায়গাকে এক পদ্ধতি বামফ্রন্ট সরকার খাইছে
কিন্তু তিনি আমূলক খান ঘরে রাত এই পৃথিবী সরকার থাকেনি পড়ে কর্পোরেট বাসনে ধরা শুনব তিনি তাদের লাগাই ত্রিপুরা ইউনিভার্সিটি আইনজীবী মহারাজ ইন্দ্রিকা ইউনিভার্সিটি এমন পর্যন্ত কর্পোরেট চালু দেখো কারণ এদিকে প্রশাসনের দ্বারা করলেন ফাইল তারা তালে খেলো ব্যবহার ফাইল দুটি কোনো বিষয় সামনে কমন খেলে না ঝাড়ছেন তারপর ইংরেজি ভাই কর্পোরেট খেলা তিনি রাজ্য বিধানসভার মন্ত্রী সর্বানুমে দুজনের মন্ত্রী করলো তিনজনের মন্ত্রী করলো কর্পোরেট ভাই ফাইল সরকারিয়া অন্তত বামফ্রন্ট সরকার তন্ত্র এডিসি প্রশাসন রাজ্য বামফ্রন্ট সরকার বিশাল বিশাল ক্ষেত্রে উনি দিল ইংরেজি উনি দিল বাংলা কোন দিলে কম করা পায় তেমন নয় খাইল প্রধান খাইল সামনে আসতে যুবক কিন্তু তিনি যারা কর্পোরেট দেওয়ার কোন লক্ষ্য নাই জ্ঞান বিরোধী দলের নেতা মিটিমা খাতা পৌরসভা বা বিরোধী দলের নেতা মানে বলে গেছে আসো কি জানি শিক্ষা মুখ্যমন্ত্রী নয় একটা কর্পোরেট লেখা অথবা বামফ্রন্ট সরকার কর্পোরেট ধর্মবন্ধের চীনের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনির সরকার বড় কর্পোরেট চিঠি বাংলা বাই চিঠি ইংরেজি বাই চিঠি অফিসিয়াল এমবেসিতে অফিসের কোনো ব্যবহার থাকে কিন্তু তিনি বড় ব্যবহার হবে রেজিস্ট্রেশন থাকা স্ক্রিনটা থাকে কোন অত্যন্ত বিশেষযুক্ত খেলেন অন্তর্ভুক্ত খেলেন অকর্পোরে বাসনে ভাষা ব্যবহার খেললাম অমনি মানুষের সন্তানের দরকার তিনি বিশাল ছিলেন তিনি জেপি প্রেসিডেন্ট সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন বিভাগ সদস্য সদর ত্রিপুরা দৈনিক পত্রিকার স্বাধীন ডিপার্ট পত্রিকা তুলব 38 সালে স্বাধীন ডিপার্ট বছরের লেখাঙ্কা মন্ত্রী সাহেব 90 সালে এডিসি করেন সাহেব আপনি করে 2018 ত্রিপুরা দৈনিক বছর লেখাঙ্কার মন্ত্রী সাহেব 2023 নেতা ত্রিপুরা দৈনিক বছরের লেখাঙ্কা মন্ত্রী সাহেব জ্ঞান তিনি মন্ত্রী নেন তারপর নিজেরা আমরা আখের ঘোষণাকে ব্যবস্থা করা বিরাট করেন তিনি বাংলায় তোর পুলিশের খেলা চলছে নেতাটি করালেন কোথাও কোনো সঙ্গে বলছে ওই নিচে জগতের হবে কোনো সবাই বলছে ত্রিপুরার নেতাটি করেন হবে কোনো সবাই বলছে সাংবিধানিক সমাধান চাই বিশাল সাংবিধানিক সমাধান এটাও পুরাতন করছে না সাংবিধানিক সমাধান যদি না চান ভারতী খেলেন তেমন নয় ভারতীয় রাজনীতি ধর্মাত্রমের সাথে হওয়া থেকে কোন ধরনের দ্বিচারিতা খেলিয়ে নেইয়া সে পরিষ্কার ভাবে ছাড়ো আপাতত এডিসি এলাকার উন্নতি খেলেছিলাম প্রায় 125তম সংবিধান সংশোধনী লড়ে প্রয়োজনে খান কাকাল তাই বাহাটা মুখ্যমন্ত্রী ইমাম সাহিত্য স্বতন্ত্রতার কাজ কেনে লড়াই নামে খতরনাক খেয়ে সংঘাতে বাঁকুড়া পুত্র এডিসিতে ভূতাত্ত্বিক রাজ্যের অবস্থা দেশকে এডিসি এলাকানো ভিলেজ কমিটি নির্বাচন করেন ভিলেজ কমিটি নির্বাচন করেন ভিলেজ কমিটি নির্বাচন নাই একদিকে ভিলেজ কমিটি একদিকে ভোট ব্রহ্মখান আইপিএফকে বিজেপি এবং ভিলেজ কমিটি এবং ব্লক বিহার থেকে এডিসি এলাকানো ব্লক এবং ভিলেজ কমিটি মুখে রাখা চলছে মুখে রাখা নির্বাচন না হওয়াতে আজকে কথা বলার জায়গা নেই মানুষের বিষয়ে এই ভিলেজ কমিটি আইনের মেজাজ ছিল গ্রাম সংকট করতে হবে বছর দুইবার ইসলাম তাকে করতে হবে মানুষের কথা নিয়ে ওই ভিলেজ কমিটির উন্নতি করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে কিন্তু আমরা দেখছি ভিলেজ কমিটির নির্বাচনে পুরো ধরনের ভূমিকা সেখানে দেখছি না কেন করতে হবে গোটা দেশের নির্বাচন চলছে এখানে বিধানসভা হয়েছে 30 পঞ্চায়েত হয়েছে কেন ভিলেজ কমিটির নির্বাচন হবে না অথচ এই ভিলেজ কমিটির গ্রামের একটা গ্রামীণ সরকার সেটাকে বিক্রি করে গ্রামীণ মানুষের আর্থিক জীবন যাত্রার মান উন্নত হতে পারে অথচ এই জায়গাটাই আজকে সর্বপ্রকার চেষ্টা চলছে তাদের বাঁকুড়া বুকুড়া ও জায়গা গ্রাম সেনের কোনো সুযোগ নেই হয়তো ভয়ঙ্কর আবার আক্রমণ শিশুপুরে গোটা দেশ গণতান্ত্রিক তৈরি করব আবার ইসিসি নামের প্রথম সিএনজি নামের
এনআরসি নামের ভোট অনেক করে খেলেন ভোটন বিহার চাইছেন কিন্তু ভোটন কি তোমরা দেখছেন ওখানে একটা খাসিনা নিয়ে আরো প্রভাব খেলেন কিছু কমন শিবের খেলেন ওই এডিশনের ক্ষমতা একটি অনুষ্ঠিত রিজার্ভেশন বড় দুর্বল খেলে পাবেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের তৈরি কমানের অধিকার খাদ্য সমিতির অধিকার এই অধিকারের পর্যন্ত তাদের ক্ষমতা খেলে পাবেন যে এই সন্ধ্যায় আইন থেকে কেন্দ্র সরকার ধর্ম অধিকারের উপরে আক্রমণ ভেঙে চেষ্টা খাইতে মানে ধরো আসন্ন তারপরে বকুড়া চিনি সবার প্রদর্শন না খেলে আরো এভাবে ধরো কাবুল ফেলে গেছে ধরো অফিসার দলের সুবিধা কি বড় খালিদার সুবিধা মামান হতরে মামান ও ভাবিনা আদায় ফেলে এখানে পরে আমার কথা এখানে বলা শেষ করলাম হিন্দু ধন্যবাদ সারা ভারত ধন্যবাদ বিএনপি ছাত্র দলীয় জিন্দাবাদ মিছিল থেকে আওয়াজ উঠছে সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের বীজ কীটনাশক দিতে হবে জমি চাষিদের বিনামূল্যে বীজ সার কীটনাশক দিতে হবে বছরে 200 দিনের কাজে শুধু তৈরি করতে হবে মূল্য বাড়াতে হবে সারা রাজ্যে ধান কেন্দ্র এবং ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে বিধানসভায় মুখ্যমন্ত্রী করতে হবে জমি অর্থে আইন জমি একে পণ্যের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে জমি অন্ত্রী আইন জমি একে চুরিদের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে বিধানসভা বিধানের ঘরে চলে এসেছে অন্যতম দাবি সমাধানের দিনে বিধানসভা বিধানের ঘরে চলে এসেছে
থেকে খনন বিচারে বিচ্ছিন্নতা বর্তমান বন্ধ হবে। 17 বছরের সকলের অঞ্চলে শিক্ষণের ব্যবস্থা মাথায় নাই। সরাসরি চলাচল হয়, সরাসরি চলাচল হয়, সরাসরি চলাচল হয়। সরকারিভাবে কৃষকদের সামান্য পালনের কীটনাশক প্রদান করতে হবে। সরকারিভাবে কৃষকদের সামান্য পালনের কীটনাশক প্রদান করতে হবে। কৃষক সমাজ এমপি করবেন না, সবাই সারিবদ্ধভাবে 2 লাইন করে এগিয়ে যাবেন। টমটমের মাইকে বাধা আছে, একটু কাইতে দেন টমটমটা ঢোকার জন্য। তার এখানে যারা স্লোগান দেবেন এখনো উপস্থিত হননি, আপনাদের অনুরোধ করছি টমটমের মধ্যে কৃষক সমাজের গণমুক্তি পরিষদের তাকে আজকের বিধানসভা অভিযানে সরকারিভাবে কৃষকদের সার উন্নতমানের কীটনাশক ও চিন্তাশীলের বিনামূল্যে সার কীটনাশক দিতেই হবে। কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রে রেগুলেটর চালু করতে হবে। গাড়ি শ্রমিক ও খেতমজুর জমি 1 বছরের কমপক্ষে 200 দিনের গাড়ি বইলে দিতে হবে। Halo, halo. Ancaman Sinapur. Kৃষক সমাজ ইউনিয়ন বিশ্বরাজ। কৃষক সমাজ ইউনিয়ন বিশ্বরাজ।
ভারতের বিশ্বে কন্দনের ব্যবস্থা মাথা নয় বিশ্ববিদ্যালয় শোষিতের মূল্যের ব্যবস্থা মাথা নাই यहाँ श्री चमत्कार लिखो यहाँ श्री चमत्कार लिखो यहाँ श्री चमत्कार लिखो अंकल लोग खुलापन जैसे खेतों के रूप खराब कुछ समय निजा की नहीं बिना तो भी चला बंगाल का बड़ा मिला तुझे बिना तो भी चला हिला जाए ऐसा कुछ तो संविधान संविधान है अभी सिंह को तो फन मारे मारी অপরা কত রক্ত মুসলিম সক্রাই ইয়াবাতি চমৎকার লিখন ইয়াবাতি চমৎকার লিখন একলা খুলাপন তোমরা কথা বলি দিয়ে চমৎকার কথা তুমি বিরাট রবিতে খরচ করে অফিসে আদর করার সম্মান নাই এবার সুযোগের সবাই মিলে আমার তো ইসলাম একসাথে ইসলাম ইউনিয়ন দিচ্ছে না আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমর্থনে আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমুদ্রী মানুষের অধিকার রক্ষা করে আজকে মিছিলে দলে দলে করছেন
Hello, Jack. Hello. Hello, Jack. Enqilab Zindabad. Enqilab Zindabad. সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। ত্রিপুরা টেকনোলজি ইউনিয়ন জিন্দাবাদ। গণমুক্তি পরিষদ জিন্দাবাদ। জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলিল। জনজীবনের জরুরি দাবি আদায়ের বিধানসভা অভিযানে দলে দলে দলিল। Enqilab Zindabad. Enqilab Zindabad. সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলিল। জনজীবনের দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলিল। চল্লিশ লক্ষ মানুষের জরুরি দাবি নিয়ে 15 দফা দাবি নিয়ে আপনারা আজকে এই রাজধানী শহরে এসেছেন এবং
এই তিনটি সংগঠন নেতৃত্বের তরফ থেকে আরো প্রায় 10 দিন আগে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক, ক্ষেতমজুর, জুমিয়া, বেকার যুবক আরো অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে, এগুলো যাতে এই বাজেট অধিবেশনের আলোচনাতে প্রতিফলিত হয়, তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের পথে তথা জনগণের পথে যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, শ্রদ্ধা নেই, যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম, কন্যাছড়া, লঙ্ঘরা বেড়ে থেকে এসছেন, এই সরকারের মুখ্যমন্ত্রীর 10টা মিনিট সময় হল না। আমরা আমাদের বিধায়ক দলের তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলাম। এ রাজ্যের কৃষকরা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের দাবি নিয়ে বহু কষ্ট করে এই রাজধানী শহরে এসেছে। কিছুক্ষণের জন্য হলেও অধিবেশনের অন্যান্য কর্মসূচিকে স্থগিত করে যে 15 দফা দাবি নিয়ে তারা এসছেন, এগুলো আলোচনা করার সুযোগ দিন। মাননীয় স্পিকার আমাদের বললেন যে প্রশ্নোত্তর পর্বের পরে আপনাদের আলোচনা শুনব। আমরা ভাবলাম মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী তার ভেতরে এ রাজ্যের কৃষক জুমিয়াদের তাদের সমস্যা নিয়ে তার কোন মাথা ব্যথা না থাকলেও মাননীয় অধ্যক্ষ নিশ্চয়ই একটু বুঝবেন, তিনি সুযোগ দেবেন। যথারীতি প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যারা আমাদের তরফ থেকে যারা নোটিশ জমা দিয়েছেন তারা বলতে শুরু করলেন, যে মাত্র শুনলেন রেগা বরাদ্দ বাড়াতে হবে, সার, ঔষধ, কীটনাশক যেগুলো দুষ্প্রাপ্য এগুলো সরকারি মূল্যে সরকারি স্টোর থেকে যাতে সহজলভ্য করতে হবে। যে মাত্র শুনলেন যে ত্রিপুরাজ্যের যে এডিসি এলাকা সেখানে বিস্কুল মিছিল চলছে, সেখানে স্কুল চলছে না, কাজ নেই, অনাহার অধ্যাহার থাকতে হচ্ছে, স্পিকার মহোদয় নির্দেশ দিয়ে দিলেন মাইক বন্ধ করে দাও। এ হল ত্রিপুরা বিধানসভা। জনগণের আওয়াজ, কৃষকের আওয়াজ, ক্ষেতমজুরের দাবি, যারা অনাহারে অত্যাহারে আছে মানুষ, তাদের বক্তব্য, এই ত্রিপুরাজ্যের কম বরং 5% মানুষ তাদের ভাষার স্বীকৃতি, ত্রিপুরার এডিসি এলাকা আজকে ভেঙে বুক ফুলে পড়ে আছে, তার অধিক ক্ষমতা ত্রিপুরার বিধানসভাতে উঠানোর সুযোগ সেখানে নেই। এ হল ত্রিপুরা বিধানসভা, এ হল ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি আইপিএফ এর সরকার, তাদের চরিত্র। বন্ধুগণ, বাজেট অধিবেশন চলছে। বাজেট মানেটা কি? হ্যাঁ, কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার? আমাদের দেশের যে আর্থিক অবস্থা,
কি কেন্দ্র কি রাজ্য, যে কোনো রাজ্যের তার আর্থিক যে সমর্থ, ভারতবর্ষের কোন রাজ্যের সেরকম আর্থিক সমর্থ নেই। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ অর্থনৈতিক পরিধি, তার মধ্যে দাঁড়িয়ে এই দেশের বা এই রাজ্যের যারা সবচেয়ে পিছিয়ে পড়া, দুর্বল, প্রান্তিক, পেছনে পড়া, তাদের জন্য বাজেট তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। এই অর্থ বছরে কৃষি খাতে কত টাকা খরচ হবে, কৃষিকেও কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে পরিকল্পনা হবে। ত্রিপুরার যে যতদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল কোনদিনই পর্যাপ্ত অর্থ ছিল না। তৎকালীন কেন্দ্রীয় সরকারগুলির তরফ থেকে সেরকম ভাবে আমাদের চাহিদা মতো অর্থ আমরা পাইনি। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও সীমাবদ্ধ অর্থনীতি, সীমাবদ্ধ ক্ষমতা দাঁড়িয়েও অগ্রাধিকার বাছাই করে ত্রিপুরার সরকারকে ওই লঙ্কারাইবের গন্তব্য এলাকা কিভাবে গোবিন্দবাড়িতে পৌঁছতে হবে, কিভাবে দুর্বল অংশের মানুষ তাদের আর্থিক সামাজিক বিকাশ ঘটাতে হবে, সেভাবে রাজ্যে শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ভাতা, শহরের লোকেদের জন্য কেন্দ্রের স্কিম না থাকা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছে। ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকারের কাজকর্মকে বাধা দেওয়ার জন্য বহুমুখী বাধা থাকা সত্ত্বেও উগ্রবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা, আর্থ সামাজিক এবং বিভিন্ন সূচকের নিরিখে এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম শুধু একটা সুশাসিত রাজ্য না, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব সম্পদ উন্নয়নের সূচক, শিক্ষা, স্বাস্থ্য, গর্ভবতী, কাজ, খাদ্য পাওয়ার অধিকার, তার সাথে আমাদের দেশের পশ্চাৎ অংশের মানুষরা যারা ওই উত্তরপ্রদেশের, বিহারে, মধ্যপ্রদেশে প্রতিদিন শুনে কিভাবে এদের উপরে নির্যাতন হয়, বলাৎকার হয়, কিভাবে এদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ত্রিপুরাজ্যের মধ্যে এই ঘটনাগুলি ঘটেনি। সারা দেশের মধ্যে অন্যতম সুশাসিত না, এই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা বিকাশশীল রাজ্য হিসাবে এই ত্রিপুরাজ্য পরিগণিত হয়েছিল সেই সুসংহত, সুপরিকল্পিত বাজেটের জন্য। এবারে বাজেট গত 5টা বছর ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে ধ্বংসলীলা হয়েছে বলে লাভ নেই। ত্রিপুরাজ্যের মানুষ তার বিরুদ্ধে বিগত বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তারা যে এই সরকারের কাজ সেটাকে পছন্দ করে না, এই সরকার ক্ষমতাচ্যুত হোক এটা চেয়েছিলেন, তাদের ভোট 11% কমিয়েছে। কিন্তু দুর্ভাগ্য একটা দলের তার গোপন সমঝোতা তথা হতকারিতার জন্য এ রাজ্যের মানুষ একটা বিকল্প সরকার পেল না। ভোট ভাগাভাগির জোরে মাত্র 40% ভোট পেয়ে বর্তমান সরকার 33 জন বিধায়ক দিয়ে, আমরা ভেবেছিলাম গত 5 বছর জিষ্ণুদেব বর্মা যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হয়েছে, ত্রিপুরাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং যার কারণে
ভারতীয় জনতা পার্টি তাদের ভোট কমেছে, মানুষ শিক্ষা দিয়েছে। এই শিক্ষা গ্রহণ করে অন্তত সেই ভুল আর পুনরাবৃত্তি হবে না, রিপিট হবে না। এই বাজেট ভাষণে, এই বাজেট প্রস্তাবে তার প্রতিফলন ঘটবে। কিন্তু বন্ধুগণ, দলটা তো বিজেপি, এই দলকে পরিচালনা করে আরএসএস। আরএসএস মানে কারা? যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের পিঠে যারা ছুরি মারত, ইংরেজদের দালালি করত, মুস্তাকা দিত, সে আরএসএস এই ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে। কাজে তার কাছ থেকে এরকম কোন পরিবর্তন, এরকম কোন যে নতুন যে চিন্তার উন্মেষ, কোন সংশোধন আশা করা যে এটা প্রবলতা, এটা যে ভুল হবে, এটাই হলো এবার যে বাজেটটা পেশ হলো। ভারত সহ আমাদের ত্রিপুরাজ্য বা আমাদের ভারতবর্ষ অর্থনীতিকে কি বলা হয়? আগ্রারিয়ান ইকোনমি, কৃষি নির্ভর অর্থনীতি কেন বলা হয়? স্বাধীনতার আগেও ভারতবর্ষের 70% মানুষের পেট ভর্ত, রুটি রুজি আসত এই কৃষি খাত থেকে। স্বাধীনতার পর গত 75 বছরে আমরা রকেট বানিয়েছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি। আমাদের দেশের কৃতি সন্তানরা বিদেশে গিয়ে তার যোগ্যতা দেখিয়েছেন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মধ্যে বহু জায়গাতে ভারতীয়দের নাম জল করছে, ঠিক আছে, কিন্তু তারপরও এই 2023 সালেও, এই 21 শতাব্দী দাঁড়িয়েও ভারতবর্ষের 70% মানুষের ভাত রুটি আসে এই কৃষি থেকে। বিজ্ঞান প্রযুক্তি শিল্প করতে হবে, আমরাও চাই, কিন্তু কৃষির বিকল্প হয়ে উঠতে পারেনি। এখনো 70% মানুষ, বেশি মানুষ তাদের আয় কৃষি থেকে। কাজেই সেই কৃষির জন্য বরাদ্দ রাখতে হবে, পরিকল্পনা থাকতে হবে, কর্মসূচি থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যে প্রণজিৎ সিংহ রায় এখন ত্রিপুরার অর্থমন্ত্রী। এবছর গত বছরের যে বাজেট প্রস্তাব 2022-23 সালের তুলনায় এই 23-24 সালে প্রত্যেক বছরই জিনিসের দাম বাড়ে, তেলের দাম, ডিজেলের দাম, সবকিছু বাড়ে। কাজে গত বছর যদি 100 টাকাও হয়, এই বছর 100 টাকা, গত বছর 100 টাকা হয় না। কমসে কম এটা 120 টাকা করতে হয়, তাহলে গত বছরের সমান। 20% শুধু কৃষি না, সমস্ত খাতে যদি মিনিমামও যদি বাড়ায়, কত বেড়েছে জানেন? কৃষি খাতে মাত্র 0.33%, 1% না। তার মানে নাকি গত বছর তুলনায় এই কৃষি খাতে -20%, অর্থাৎ আরো 20% অর্থ কেটে নেওয়া হলো। এটা অঙ্কে দেখা যাবে না, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জনসংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে কৃষি আরো বেশি মুখ থুবড়ে পড়ল। এটা শুধু কৃষির ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে। কৃষি যদি আমাদের এটাকে যদি উন্নত করতে হয়, কৃষির সাথে সবচেয়ে বেশি অপরিহার্য জল, বৃষ্টির জলে হোক বা সেচের জল। এটা না করে আপনি আউশ করতে পারবেন না, আমন করতে পারবেন না, বড় করতে পারবেন না, হর্টিকালচার করতে পারবেন না। ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত সেচ প্রকল্প করে দিয়ে গেছে, সব মুখ থুবড়ে পড়ে আছে, মেরামত নেই, নতুন কোন প্রকল্প নেই। এই বাজেটে এই সেচ প্রকল্পে, ওয়াটার রিসোর্সে গত বছরের যে বরাদ্দ, তার থেকে
1/3 কমিয়ে দিয়েছে, 1/3 কমিয়ে দিয়েছে। নতুন কোনো প্রকল্প নেই। রেগা শুধু 100 দিনের কাজের গ্যারান্টি না, রেগার মাধ্যমে বামফ্রন্ট সরকার থাকার সময়তে সেখানে সম্পদ সৃষ্টি করার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের মধ্যে বনাধিকার প্রাপ্ত আইন, নোংরা জমি, অতীত জমি এগুলোকে কাজে লাগিয়ে উর্বরতা বাড়ানো হয়েছে, উৎপাদন বাড়ানো হয়েছে, চাষের ক্ষেত্র বাড়ানো হয়েছে। সেই জায়গাতে বাজেট বইয়ে লেখা আছে গত বছর মাত্র 60 মেন্ডেজ কাজ হয়েছে। এই 60 মেন্ডেজ তো অর্ধেকে সুন্দর সুন্দর পকেটে চলে যায়, তার মানে 30 মেন্ডেজ। আর এবার এই জায়গাতে প্রায় 300 কোটি টাকা কম গতবারের থেকে, 300 crore। তার মানে গত বছর লুটপাট করে 60 মেন্ডেজ কাজ হলেও এবার 40 মেন্ডেজ কাজ হবে বলে সন্দেহ। এবং যদি এই লুটেরা বাহিনী যারা পেট ভরে খাচ্ছে এদের ভাগ তো থাকবে, তাহলে প্রকৃত যারা দুনিয়া গরিব মানুষ খ্যাত মজুর এদের কাছে যাবে, কৃষির উন্নতি হবে, সেচের এলাকা বাড়বে, উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, কিচ্ছু বাড়বে না, কিচ্ছু বাড়বে না। কাজেই আমরা যখন প্রস্তাবগুলো তুললাম মাননীয় স্পিকারের কাছে এই 15 দফা দাবি কি কি এগুলো পড়তে শুরু করলাম, আমাদের সমস্ত মাইক বন্ধ করে দিয়েছে। আর ওদিকে রিজার্ভেন্সের সরকারের এমএলএরা একযোগে চিৎকার করছে কৃষকদের ক্ষেত্রযুদ্ধের জমিয়াদের এই দাবি বিধানসভা তোলা যাবে না। এ হল ভারতীয় জনতা পার্টি আইপি, এ হল তাদের চরিত্র। এই 15 দফা দাবির মধ্যে দুটি আরো গুরুত্বপূর্ণ দাবি আছে। 125তম সংবিধান সংশোধনী বিল। কেন আজকে এডিসিতে যে অচল অবস্থা, ভিলেজ কমিটির নির্বাচন হয় না, যার সিটে ভোটে টাকা যায় কেউ সমস্ত লুটেরাদের হাতে চলে যায়, স্কুল বন্ধ, মাস্টার নাই, এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই এডিসি সেখানকার এডিসি এলাকার মানুষের ভিতরে হতাশা তৈরি হচ্ছে। সে হতাশা থেকে এদেরকে বিভ্রান্ত করে, বিপদগামী করে ঠেলে দিয়ে একটা অংশকে দিয়ে স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরা নেন, গ্রেটার ত্রিপুরার দাগ উঠাচ্ছে। জনগণের তন্ত্রীমধ্যে বিভাজন ঘটিয়ে এই রাজ্যের মধ্যে যাতে কায়েমি স্বার্থ আসতে পারে। আমরা প্রথম দিনই গত 7 তারিখে প্রাইভেট মেম্বার রেজুলেশন, আমাদের বিধানসভার এটা অন্যতম একটা বিধি। সরকার যেহেতু বিল আনে না, সরকার যেহেতু প্রস্তাব আনে না, সরকার যখন অন্য কালা বুবা, সরকার যখন জনবিরোধী, বিরোধীরা প্রাইভেট মেম্বার রেজুলেশন আনে যে এই প্রস্তাব আলোচনা হোক। এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষের বামফ্রন্ট সরকার, বামপন্থী দলগুলো উত্তর পূর্বাঞ্চলে আর অন্যান্য রাজ্যে আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে 2019 ইংরাজি লোকসভা নির্বাচনের প্রাককালে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি দল এই দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের ভোট পাওয়ার জন্য একটা বিল পেশ করত। গত 2019 লোকসভা নির্বাচনে এসে ঘুরে ঘুরে বলল এই তো বিল উত্থাপন হয়েছে, এডিসির হাতে আরো অর্থ যাবে, ক্ষমতা বাড়বে, আরো স্কুল হবে, কলেজ হবে, পলিটেকনিক হবে, কলকারখানা হবে, রাবার কোচিং সেন্টার হবে, রাবারের দাম কমে। কদিন বাদে ভোট হলো, ভোট তারিখ ঘোষণা হলো, এটাকে পাঠিয়ে দেওয়া হলো স্ট্যান্ডিং কমিটিতে।
স্ট্যান্ডিং কমিটি আলোচনা করে আবার রাজ্যসভা লোকসভাতে জমা দেওয়া হলো গত 2020 ইংরাজির 5ই মার্চ। 2020 ইংরাজির 5ই মার্চের পর থেকে আজকে 2023 ইংরাজির আজকের 12ই জুলাই অবধি এই দুটো বিল পার্লামেন্টের মন্ত্রীর আলমারিতে ঘুমাচ্ছে বা ফ্রিজে ঢুকে রাখা হয়েছে। কোনো কথা বলা হলো না। আমরা এখানে আনলাম প্রাইভেট মেম্বার রেজলিউশনে ত্রিপুরা বিধানসভা সংবিধানের 219তম সংবিধান সংশোধন বিল 2019, যেটা উত্থাপিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের 10টা এডিসিকে ক্ষমতা দেওয়ার জন্য, উত্তর পূর্বাঞ্চলের এই 4টা রাজ্য সহ গোটা রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বিল অনতি বিলম্বে পার্লামেন্ট পাস করুক। ভারতীয় জনতা পার্টির নেতারা, মুখ্যমন্ত্রী, তাদের পরিষদীয় মন্ত্রী, আরো দু একজন এমএলএ আমতা আমতা কি যে বললেন, কি বিলও বলতে পারেন না, কেন এটাও বলতে পারেন না। আর আরো অনেকে ত্রিপুরা সরকারের বর্তমান ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হলো ওই কৃষ্ণপুর থেকে বিজয়ী বিধায়ক কি নাম জানি, কিটা বললাম, বিকাশ দেববর্মা। এই বিকাশ দেববর্মা তো কিছু বললেন না। আমি আরে বিকাশ বাবু আপনি বলুন না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনি যে কিছু জানে না, তাই কিছুই জানেন। আমি অনুরোধ করলাম একটা মিনিট অন্তত বিকাশ বাবুকে বলতে দিন, কারণ এই বিল এডিসি সংক্রান্ত, আর এডিসি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে, আর সে মন্ত্রী বলেন না। এখানে পরিষ্কার ত্রিপুরার যে ট্রাইবালদের সম্পর্কে, পশ্চাৎপদ অংশের মানুষের সম্পর্কে, ত্রিপুরার কৃষক সম্পর্কে এই সরকারের দৃষ্টিভঙ্গি কি, তাদের এই আচার আচরণে ব্যবহারে তারই প্রতিফলন ঘটে। এ হল বিজেপি। আজকে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে বিধানসভাতে। সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিন কোন কোন ডিপার্টমেন্ট আলোচনা হবে এরকম একটা নির্দিষ্ট করা থাকে। আজকে হলো শিক্ষা দপ্তর আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী হলেন তিন দায়িত্বে, তিনি বলতে পারছেন না কেন স্কুলে শিক্ষক নেই। মথা দলের একজন বিধায়ক প্রশ্ন তুললেন, ত্রিপুরাজ্যের মধ্যে সিঙ্গেল টিচার স্কুল কলেজ কটা আছে? মুখ্যমন্ত্রী বলছেন একটাও নাই। আর বিজেপি দলের বিধায়ক শম্ভুলাল চাকমা দাঁড়িয়ে বলছেন, স্যার আমার বিধানসভা কেন্দ্রে 17টা স্কুল আছে, হাই স্কুল এবং এই এসবি স্কুল এবং প্রাইমারি স্কুল সিঙ্গেল টিচার। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী রতনলাল উত্তর দিতে, এটা তো এডিসি। তাহলে কি এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি কি ওই স্বাধীন ত্রিপুরা হয়ে গেছে? এই হল বিজেপি দৃষ্টিভঙ্গি। মানে এডিসি এলাকায় স্কুল নেই, সেখানে চেয়ার নেই, টেবিল নেই, বেঞ্চ নেই, স্টাইপেন্ড পায় না। এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। 125তম বিল কম বড়, তার বিকাশে তার কি থাকবে কেন? কম বড় নামে একটা ডিপার্টমেন্ট আছে, বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি করেছে। এই কক বড় ডিপার্টমেন্টের বাজেট গত বছরও ছিল 1,65,00,000 লাখ, এবারও 1,65,00,000 লাখ। একটা নয়া পয়সা বাড়ি, একটা নয়া পয়সা বাড়েনি। এ হলো এই সরকার। আরো মজার, আমাদের বিধানসভার যে বিধি, যেটাকে বলা হয় রুলস অফ এই প্রসিডিউর, এই বিধি বলা আছে বাজেট অধিবেশন করতে হবে ন্যূনতম 5 দিন, মিনিমাম 5 দিন। এটা যদি
সরকার, যারা সরকার চালান তারা এটা যদি 50 দিন করেন, 1 মাস করেন, 20 দিন করেন, 15 দিন করেন, এটা তাদের দৃষ্টিকোণ। আমাদের সময়তে বাজেট অধিবেশন কম করে 8 থেকে 9 দিন হতো। একটা সময় তো 2টা স্পেলে আমরা করতাম, এবার করা হয়েছে 4 দিন। কেন 4 দিন করা হলো? হঠাৎ করে 4 দিন কেন হলো? একটু চিন্তা ভাবনা করে চোখ বুলিয়ে দেখলাম তার মধ্যে একটা মাত্রা আছে। মাত্রাটা কি? এই 4 দিনের মধ্যে একদিন হলো মঙ্গলবার। এই মঙ্গলবার দিনে আলোচনা হবে এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার। শেষ মানে গতকাল মঙ্গলবার না, গতকাল ছিল মঙ্গলবার, খাটছি পূজা, সরি কেয়ার পূজা। রতনলাল নাথ দেখলেন, বাবা এই দিনে যদি আমি করি বিধানসভা দাঁড়িয়ে আমাকে এগ্রিকালচার নিয়ে কথা বলতে হবে না, এবং মঙ্গলবারে আলোচনা হবে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে হাল, বিদ্যুৎ আলোচনা করতে হবে না। রতনলাল নাথ কায়দা করে বিধানসভার অধিবেশন 8 তারিখ থেকে শুরু করলো না, বা 12 তারিখ থেকে শুরু করলো না, আবার 4 দিনকে 7 দিনও করল না, কারণ আবার মঙ্গলবার আসবে, যাতে বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের বেহাল কৃষি, বেহাল বিদ্যুৎ নিয়ে কথা বলতে না হয়। এই হলো বিজেপি। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে আসলে জনগণকে ভয় পায়। জনগণকে ভয় পায় যে কারণে বিধানসভায় বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে। বিধানসভা এড়িয়ে যেতে চায়, মাইক বন্ধ করে দেয়। বন্ধুগণ, শাসক দলের এই রক্তচক্ষু দেখে আমাদের চুপ থাকলে হবে না। আরো দুর্বার গণ আন্দোলন করে তোলার মধ্য দিয়ে আগামী দিন এই সরকার তার জনবিরোধী সমস্ত পদক্ষেপের উন্মোচিত করে দিতে হবে। যদি জনগণের বক্তব্য না শুনে নিজের পক্ষে ওই নির্বাচনের সময়তে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দেয়, কর্মচারীদের দিয়ে দেব, ডাবল পেনশন দেব, লাখ লাখ চাকরি দেব, কৃষকদের আয় জীবন 3 গুণ করব, আরো কত কি। আর বাজেটের মধ্যে হলো শুধু চটকদারি, কসমেটিক, স্নো পাউডার যে মাখি, আমরা কোথায় মাখি? আমরা স্নো পাউডার পায়ের পাতাতে মাখি না, আমরা স্নো পাউডার মাখি হলো গালে, ঠুটে, কপালে। কেন? এটাই দেখা যায়, অন্যগুলো তো কাপড় দিয়ে আবৃত থাকে। এই সরকারও মুখ্যমন্ত্রী অমুক যোজনা, মুখ্যমন্ত্রী তমুক যোজনা, মুখ্যমন্ত্রী এই যোজনা, কিন্তু মুখ্যমন্ত্রী এই যোজনা তিনি করছে সেই অংশের বা সেই খাতের তার সার্বিক অবস্থা কি? কৃষক সার্বিক অবস্থা কি? ছাত্রদের সার্বিক অবস্থা কি? শ্রমিকদের সার্বিক অবস্থা কি? গ্রামাঞ্চলের সার্বিক অবস্থা কি? এডিসির বক্তব্য নেই। আমি সেদিন বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা তমুক যোজনা আপনি করছেন, দয়া করে আরো 3টা যোজনা ঘোষণা করুন। সেটা কি? মুখ্যমন্ত্রী সিন্ডিকেট দমন যোজনা। এই যে সিন্ডিকেট সমস্ত পিডব্লিউডি আরডি অফিসগুলো দখল করে আছে, তাদের বাইক বাহিনী এখানে কাজ করতে পারে না। কেউ কন্ট্রাক্টর যারা কাজ করে লাখ লাখ টাকা দিতে হবে, এটা দমনের জন্য যোজনা করুন। মুখ্যমন্ত্রী বাইক বাহিনী নিয়ন্ত্রণ যোজনা, যারা মানুষের মুখের কথা বলা অধিকার কেড়ে নিচ্ছে, শান্তি বিঘ্নিত করছে, যারা রাস্তাঘাট দিনে রাতে আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে, পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না, এদের গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে হয়। বরঞ্চ মুখ্যমন্ত্রী এই গুন্ডা দমন, বাইক বাহিনীর দমন বা নিয়ন্ত্রণ করুন।
এ হলো আজকে ত্রিপুরাজ্য। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বহু দূর দূর থেকে সমস্ত বাধা অতিক্রম করে আজকে এ রাজ্যের 40 লক্ষ মানুষের যে মনের ভাষা, তাদের যে যন্ত্রণার ভাষা, তাদের যে আকাঙ্ক্ষা, এ রাজ্যের মানুষের যা জরুরি উত্থাপন করার জন্য এসছেন। এই মন্ত্রিসভায় সরকার বোবা, কালা, অন্ধ তারা শুনবে না, শুনতে বাধ্য হবে। এই লড়াই জারি রাখতে হবে। আগামী দিনও আপনাদের লড়াই জারি থাকবে। এই আহ্বান দেখে আগামী দিনও এরকম আরো মিছিল নিয়ে আসবেন, এরকম লড়াই গণতান্ত্রিক ভাবে আরো বেশি মানুষকে সংগঠিত করবেন। এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের অভিনন্দন, নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের দাবির প্রতি আমরা যারা 11 জন বিধায়ক আরো একদিন আজকে এবং আগামী দিন আছে, প্রত্যেকটা মিনিট আমরা আপনাদের বক্তব্য তুলে ধরব বিধানসভা, প্রত্যেকটা মিনিট আমরা ছাড়ব না। কাজে তার জন্য আগামী দিনও এইভাবে এই রাজ্যের মানুষের বক্তব্য উত্থাপন করবেন এই আহ্বান দেখে আমরা বিশ্বাস করছি। সবাইকে নমস্কার। সুলুনখা ইনকলাব জিন্দাবাদ। অবস্থান চালিয়ে দেবো সমান করেন, তারা ব্যবস্থা করেন। 5 কেজি নরম লাগলাম, খরচটা শ্রমিক, খরচটা কৃষক, খরচটা অন্নভূমি পড়াক 5 কেজি পাইছো না, 10 কেজি পাইয়া খরচটা বলতে পারেন 18 থেকে 20 কেজি নরম লাগলো। মালুম গুলো খেতে থাকায় সামন লাগল, কিন্তু সামান্য কোনো ব্যবস্থা করেন। আবার পর্যন্ত করেন এই 2023 আবার পর্যন্ত ঘরের পরে 16 দিন লাগানি সামন খাপ আপনি বিশেষ যারা গণমুক্তি পরিষদ খেয়ে যায়, যারা বামফ্রন্ট খেয়ে যায়, বরং অনেকাংশে বড়টা ভাব এরা জানি সামন খাই না অবহায় খেয়ে যায়। আর শীতের ফোটা তারা লাগানি সমঙ্গ, বাবার ভাই সমঙ্গ, অল্প সমঙ্গের একটা সমঙ্গ 15 জন, 20 জন, 30 জন, 40 জন বিজেপির মাতব্বর, ত্রিপুরামথানী মাতব্বর, ওর হিটার খাজায় যারা বাঙালি জানায়, বরের খাজার শিয়াল দেওয়ায় যারা প্রকৃত সমন্বয় নাই, বরের 170 টাকা, 180 টাকা, যেখানে 227 টাকা বানানো যোগ ও জায়গা তুমি মাইয়া অবনি বাগায় সারা ত্রিপুরাজ্য ভয়ঙ্কর অবস্থা। তিনি একটি দাও সাহিত্য হিসাব বাংলাদেশে থাকেন, গান্ধী দাদাই বলঙ্গপুর 7 দিন না 10 দিন কবে এই সরকারে নাগরিক খাপ তিনি বিশেষ খেলে উত্তর ত্রিপুরা, রামসরা, খেদাসরা, লুঙ্গের এই সমস্ত এলাকায় বড়রা ছিলেন ত্রিপুরাজ্য সরকার। এই যে 1978 সালে আগে মুনি শব্দটা কর্মানের এই বামফ্রন্ট সরকার ফেলে মুনি শব্দ সর্বৈশিক না, কিন্তু তিনি জয়সাব তিনি ত্রিপুরাজ্য মনে নিজের অবধানের মনে বলে শিখলেন থেকে আরম্ভ করেন 1 মাস 15 দিনের 2 মাস 3 মাস মনে নয় ঘুষ করে খেলেন কোন এবং তার নাগরিক খাতা করে করা এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা খেলে নেওয়া নয়। সেই রাজনীতির উপর রক্ত ছিলেন সংসদের হবে নগাদায় এতই নগাই বহত্তর খুলব না সিংহতা খাইবার লাগ অবধি বাদে এই লড়াইটা কথা খেলে নেওয়াকে আগে বাঁচে যায়। তিনি শ্রী রাজসিং বাজারের সরকার প্রসাদ ভগৎ শাখা অষ্টম কমিশন অন্তর্ভুক্ত থাকেন। সরকার প্রসাদ অষ্টম কমিশন বাংলা হরফ রোমান হরফ আমাদের যুবরা জায়গা নেই আসলে বক্রতে মাথানে নাকানো না টেনে দেশ নিয়ে খেলাধুলা করবার চেষ্টা করছে। তাই রোমান স্কিম হবে না, বাংলা স্কিম হবে। আরে স্কিম নেই, স্কিম একটা ভাষা একটা জাতির উন্নয়নের সুযোগ হতে পারে না। আপনার দেখেছেন বাংলা স্কিমে মণিপুরে প্রায় 200 বছর ধরে এখনো বাংলা স্কিমে চলছে। এখন মণিপুরে তাদের মিশন স্কিমও চলছে, বাংলা স্কিমও চলছে। ধীরে 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 মানুষ সেখানে ঠিক করবে। তার জন্য মণিপুরি ভাষা হাসি আছে, সাহিত্য দিচ্ছে না, সংস্কৃতি দিচ্ছে না, খেলাধুলা দিচ্ছে না,
ভারতবর্ষের অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর রাষ্ট্রের এরকম ভাবে গিয়েছে আমাদের বাগান ইংরেজ ইংরেজরা শিক্ষাকার উপাধি হিসেবে তারা স্বীকৃত বাংলা সেবা তারা স্বীকৃত কিন্তু তিনি দায়িত্ব নেন কারণ থাকে বামফ্রন্ট সরকার তন্ত্র ইউনিভার্সিটি পর্যন্ত ও দুটা ইউনিভার্সিটি পর্যন্ত কখনো আসলে প্রাণী থাকেন পিএইচডি খানের সুযোগ পর্যন্ত রাখা দাদু করেন তারা যাবেন বাংলা যন্ত্র যাবেন বাংলা বললে বাংলার সময় নবাঙ্গ সময় বিয়ে পর্যন্ত করে দেয় ভগবানের বাড়ি দুইটা করা শুরু না ভারতবর্ষ কোনো জায়গাকে এক পদার্থিক বামফ্রন্ট সরকার খাইটা কিন্তু তিনি আমলক খান ঘরে রাত এই পৃথিবী সরকার থাকেনি পড়া ঘরের বাসনে ধরা শুনব তিনি তাহলে বাগান ত্রিপুরা ইন্ডিয়া এনজিডি মহারাজ ইউনিভার্সিটি তাদের পর্যন্ত কল করেন তাহলে দেখো কারণ এটি যে প্রশাসনের দ্বারা করলেন ফাইল তারা তাদের খেলো ব্যবহার কর ফাইল দুটি কোনো বিষয় তাহলে কমন খেলে না ঝাড়তে তারপরে ইংরেজিবার তিনি রাজ্য বিকাশ কল্যাণ মন্ত্রী সর্বাত্মক দুজনা মন্ত্রী করলো তিনজনা মন্ত্রী করলো ভাই খাই সরকারিয়া অথচ বামফ্রন্ট সরকার তন্ত্র এডিসি প্রশাসন উত্তর রাজ্য বামফ্রন্ট সরকার বিশাল বিশাল ক্ষেত্রে উনি দিল ইংরেজে উনি দিল বাংলা কোন দিনে কম করা পায় তেমন খাইল প্রধান খাইল বাংলা যুবক কিন্তু তিনি যারা ভারত দেওয়ার কোন লক্ষ্য নাই বিরোধী দলের নেতা মিথিলা খাগড়া পৌরসভা বা বিরোধী দলের নেতা যদি বলে আছে আসো কি জানি শিক্ষা মুখ্যমন্ত্রী নয় একটা কর্মসূচি লেখা অথচ বামফ্রন্ট সরকার তন্ত্র ধর্মবন্ধের চীনের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মহেশ সরকার বড় কর্মকর্তা চিঠি বাংলা বাই চিঠি ইংরেজি বাই চিঠি অফিসের এমবেসিতে অফিসের কোনো ব্যবহার থাকে কিন্তু তিনি আবার বড় ব্যবহার থাকা স্কিলটা থাকে কোনো অত্যন্ত বিষয়যুক্ত খেলেন অন্তর্ভুক্ত খেলেন অকল্পনা বাসনা ভাগে ডেভেলপ খেললাম অবনীভাবে সরকারের দরকার তিনি বিশাল ছিলেন তিনি জেপি প্রেসিডেন্ট সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন বিভাগ সদস্য সদর ত্রিপুরা দৈনিক বর্ষাকার স্বাধীনতা বর্ষাকার তুলব অফিসের সালে স্বাধীনতা বর্ষার লেবানকা মন্ত্রী হিসাব 90 সালে এডিসি করেন খাপ আপনি করেন 2018 ত্রিপুরা দৈনিক বর্ষায় এমএলএ অঙ্কার মন্ত্রী হিসাব 2023 নেতা ত্রিপুরা দৈনিক বর্ষায় এমএলএ অঙ্কার মন্ত্রী হিসাব জ্ঞান দিনে তিনি এমএলএ মন্ত্রী নেন তখন নিজেরা আমরা 18 বছর আগে ব্যবস্থা ছাড়া বিরাট করেন তিনি বাংলায় তোর পুলিশের খেলা চলছে নেতাটি করেন কোথাও কোনো সময় বলছে ওই নিচে জগতে হবে কোনো সময় বলছে ত্রিপুরার নেতাটি করেন হবে কোনো সময় বলছে সাংবিধানিক সমাধান চাই বিশাল সাংবিধানিক সমাধান এটাও পুরো বলছে না সাংবিধানিক সমাধান যদি না চান ভারত এখানে তেমন নয় ভারত রাজনীতি ধর্মশ্রমিক সাথে কারণ বলা হয় থেকে কোনো ধরনের দ্বিচারিতা খানিয়ে নেয়া সে পরিষ্কার ভাবে ছাড়ো আপাতত এডিসি এলাকার উন্নতি খেলার নাম প্রায় 125তম সংবিধান সংশোধনী লড়ে প্রয়োজনে খাম কাকাল তাই বলে বাহার মুখ্যমন্ত্রীর নাম সাহিত্য স্বতন্ত্রতায় কাজ কেনে লড়াই নামে খতরনাক খেয়ে সেই আগে তারপরে এডিসিতে ভূতাত্ত্বিক রাজ্যের অবস্থা দেশকে এডিসি এলাকানো ভিলেজ কমিটি নির্বাচন করেন ভিলেজ কমিটি নির্বাচন করেন ফলে ভিলেজ কমিটি নির্বাচন নাই একদিকে ভিলেজ কমিটি একদিকে ব্লক ত্রিপুরার আইপিএফকে বিজেপি এবং ভিলেজ কমিটি এবং ব্লক বিহারকে এডিসি এলাকানো ব্লক এবং ভিলেজ কমিটি মুখের আঘাত হচ্ছে মুখের আঘাত নির্বাচন না হওয়াতে আজকে কথা বলার কারণে মানুষের বিষয়ে এই ভিলেজ কমিটির মধ্যে ছিল গ্রাম সংকট করতে হবে বছরে 2 বার স্তর তাকে করতে হবে মানুষের কথা নিয়ে ওই ভিলেজ কমিটির উন্নতি করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে কিন্তু আমরা দেখছি
বিদেশি নির্বাচনে কোনো ধরনের ভূমিকা সেখানে যাচ্ছি না। কেন এরকমটা হবে? গোটা দেশের নির্বাচন চলছে, এখানে বিধানসভা হয়েছে, ৩০ পঞ্চায়েত হয়েছে, কেন বিদেশি নির্বাচন হবে না? অথচ এই বিদেশিকে গ্রামীণ একটা গ্রামীণ সরকার সেটাকে বিক্রি করে গ্রামীণ মানুষের আর্থিক জীবনযাত্রা মান উন্নত হতে পারে, অথচ এই জায়গাতেই আজকে সর্বপ্রকার চেষ্টা চলছে। তাদের বাঁকুড়া বুকুড়া ও জায়গা কনভেনশনের কোনো সুযোগ নেই, হয়তো ভয়ঙ্কর আবার আক্রমণ শিশুপুরে গোটা দেশ গণতান্ত্রিক গল্প তৈরি করবো। আবার ইউসিসিবি নামে প্রথম সিএসি নামে এনআরসিবি নামে ভোট আবেগ করে ফেলেন ভারতের বিহারকারী কিন্তু গণতন্ত্রী কংগ্রেসের জন্য এখানে চেষ্টা থাকবেন আরো কোথাও খেলেন ইউসিসি কমন শিবির খেলেন ওই এডিসির যে ক্ষমতা একটি অনুষ্ঠিত রিজার্ভেশন গণতন্ত্র খেলে পাবেন সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের জন্য কমানের এই অধিকার সাহিত্য প্রতিনিধির অধিকার এই অধিকারের পর্যন্ত তাদের সর্ব খেলে পাবেন যে ইউনিভার্সিটিতে সন্ধ্যায় আইন থেকে কেন্দ্র সরকার ধর্ম অধিকারের উপরে আক্রমণ ভেঙে চেষ্টা খাইতে মানে ধরক আসন্ন তারপরে বকরার চিনি সভাটা পছন্দ না খেয়ে আবার এভাবে ধরক আবুল ফেলে গেছে মগা অফিসার কলেজের সুবিধা কি দরকারি বিদায় সুবিধা ভ্রমণ হতে ভ্রমণ ভাবিনা আদায় করে এখানে পরে আমার কথা এখানে বলা শেষ করলাম। হিন্দু অফিসার সারা ভারত বিধানসভা বিএনপি ছাত্র জনগণ জিন্দাবাদ। মিছিল থেকে আওয়াজ উঠছে সরকারিভাবে কৃষকদের সার, উন্নত মানের বীজ, কীটনাশক দিতে হবে। জমি চাষিদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দিতে হবে। বছরে 200 দিনের কাজে সুযোগ তৈরি করতে হবে। ধান ক্রয় কেন্দ্র ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে। সারা রাজ্যে ধান ক্রয় কেন্দ্র এবং ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে। বিধানসভা মুখ্যমন্ত্রী করতে হবে। চালু করতে হবে। জমি অঞ্চল আইন জমি একে পণ্যদের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে। জমি অঞ্চল আইন জমি একে চুরিদের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে।
সংগঠনের বিধানসভা বিধানের দলে চলে এসেছে অন্যতমতারী সংগঠনের বিধানসভা বিধানের দলে চলে এসেছে অভিযান থেকে কোন বিচারে বিচ্ছিন্ন হতে বর্তমান বন্ধ হবে 17 বছরের স্বপ্ন ব্যবস্থা অঞ্চলে শিক্ষণ ব্যবস্থা মাথায় নয় চলাচলি নয় সরকারিভাবে কৃষকদের সামান্য পালনের বীজ কীটনাশক প্রদান করতে হবে সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের বীজ কীটনাশক প্রদান করতে হবে কৃষক সমাজ এমপি করবেন না সবাই সারিবদ্ধভাবে দুই লাইন করে এগিয়ে যাবেন টমটমের বাইকে বাধা আছে তার এখানে যারা স্লোগান দেবেন এখনো উপস্থিত হননি আপনাদের অনুরোধ করছি টমটমের মধ্যে কৃষক সমাজের গণমুক্তি পরিষদের তাকে আজকের বিধানসভা অভিযানে সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের বীজ কীটনাশক ও চিন্তাশীলের বিনামূল্যে সার কীটনাশক দিতেই হবে কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রে রেগুলেটর চালু করতে হবে গাড়ি শ্রমিক ও ক্ষেতমজুর জমি এক বছরে কমপক্ষে 200 থেকে গাড়ি তৈরি দিতে হবে কৃষক
হ্যালো হ্যালো আঞ্চলিক জিনাপদ আঞ্চলিক জিনাপদ এনকেলার জিনাপদ এনকেলার জিনাপদ বিধানসভা বিএনপি ইউনিয়ন দিচ্ছেরাজ বিধানসভা বিএনপি ইউনিয়ন দিচ্ছেরাজ আঞ্চলিক জিনাপদ আঞ্চলিক জিনাপদ ভারতের বিশ্বে খণ্ডনের ব্যবস্থা মাথা নয় দুশোদিনতে শোষিত মজুরের ব্যবস্থা মাথা নাই यहाँ श्री समाप्त लिखा यहाँ श्री समाप्त लिखा यहाँ श्री समाप्त लिखा अंकल खुलापन বিএনপি থেকে জন্য ধারাবাহিক শিক্ষক সমাজের নির্বাচনী বিধানসভা অভিযোগ দলের হিসাবে সন্ধ্যাপন অভিযোগ বিধানসভা অভিযোগ দলের হিসাবে 125তম সংবিধান সংশোধন ভেঙে সিংহাগতের কোন সম্মানে নাই কখনো কখনো রাষ্ট্রপতি মুসলিম চক্রাই তিনি চমৎকার লিখন চমৎকার লিখন খুলাপন কংগ্রেস সবাই মিলে আমার তো ইসলাম একসাথে থাকবো ইসলাম ইউনিয়ন দিচ্ছে না আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছে সমর্থনে আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছে সমুদ্রী মানুষের অধিকার রক্ষা করে আজকে মিছিলে দলে দলে করছে
হ্যালো হ্যালো انقلاب জিন্দাবাদ انقلاب জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ ত্রিপুরা টেকনোলজি ইউনিয়ন জিন্দাবাদ গণমুক্তি পরিষদ জিন্দাবাদ জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলিল জনজীবনের জরুরি দাবি আদায়ের বিধানসভা অভিযানে দলে দলে দলিল انقلاب জিন্দাবাদ انقلاب জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলিল চল্লিশ লক্ষ মানুষের জরুরি দাবি নিয়ে 15 দফা দাবি নিয়ে আপনারা আজকে এই রাজধানী শহরে এসেছেন এবং এই তিনটি সংগঠন নেতৃত্বের তরফ থেকে আরো প্রায় 10 দিন আগে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক, ক্ষেতমজুর, চুমিয়া
বেকার যুবক আর অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে, এগুলো যাতে এই বাজেট অধিবেশনের আলোচনাতে প্রতিফলিত হয়, তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের পথে তথা জনগণের পথে যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, শ্রদ্ধা নেই, যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম, কন্যাছড়া, লঙ্ঘনে বেড়ে থেকে এসছেন, এই সরকারের মুখ্যমন্ত্রীর 10টা মিনিট সময় হল। আমরা আমাদের বিধায়ক দলের তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলাম। এ রাজ্যের কৃষকরা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের দাবি নিয়ে বহু কষ্ট করে এই রাজধানী শহরে এসেছে। কিছুক্ষণের জন্য হলেও অধিবেশনের অন্যান্য কর্মসূচিকে স্থগিত করে যে 15 দফা দাবি নিয়ে তারা এসছেন, এগুলো আলোচনা করার সুযোগ দিন। মাননীয় স্পিকার আমাদের বললেন যে প্রশ্নোত্তর পর্বের পরে আপনাদের আলোচনা শুনব। আমরা ভাবলাম মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী তার ভেতরে এ রাজ্যের কৃষক দুনিয়াদের তাদের সমস্যা নিয়ে তার কোনো মাথা ব্যথা না থাকলেও মাননীয় অধ্যক্ষ নিশ্চয়ই একটু বুঝবেন, তিনি সুযোগ দেবেন। যথারীতি প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যারা আমাদের তরফ থেকে যারা নোটিশ জমা দিয়েছেন তারা বলতে শুরু করলেন। যে মাত্রা শুনলেন রেগা বরাদ্দ বাড়াতে হবে, সার, ঔষধ, কীটনাশক যেগুলো দুষ্প্রাপ্য এগুলো সরকারি মূল্যে সরকারি স্টোর থেকে যাতে সহজলভ্য করতে হবে। যে মাত্রা শুনলেন যে ত্রিপুরাজ্যের যে এডিসি এলাকা সেখানে বিস্কুল মিছিল চলছে, সেখানে স্কুল চলছে না, কাজ নেই, অনাহার অধ্যাহার থাকতে হচ্ছে। স্পিকার মহোদয় নির্দেশ দিয়ে দিলেন, মাইক বন্ধ করে দাও। এ হল ত্রিপুরা বিধানসভা। জনগণের আওয়াজ, কৃষকের আওয়াজ, ক্ষেত্রের দাবি, যারা অনাহারে অত্যাহারে আছে মানুষ, তাদের বক্তব্য, এই ত্রিপুরাজ্যের কম বড় ভাষাংশের মানুষ তাদের ভাষার স্বীকৃতি, ত্রিপুরার এডিসি এলাকা আজকে ভেঙে বুক টুকরে পড়ে আছে, তার অধিক ক্ষমতা ত্রিপুরার বিধানসভাতে উঠানোর সুযোগ সেখানে নেই। এ হল ত্রিপুরা বিধানসভা, এ হল ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি আইপিএফ জোট সরকার, তাদের চরিত্র। বন্ধুগণ, বাজেট অধিবেশন চলছে। বাজেট মানেটা কি? হ্যাঁ, কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার? আমাদের দেশের যে আর্থিক অবস্থা, কি কেন্দ্র কি রাজ্য, যে কোন রাজ্যের তার আর্থিক যে সামর্থ্য, ভারতবর্ষের কোন রাজ্যের সেরকম আর্থিক সামর্থ্য নেই। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ অর্থনৈতিক পরিধি, তার মধ্যে দাঁড়িয়ে এই দেশের বা এই রাজ্যের যারা সবচেয়ে পিছিয়ে পড়া, দুর্বল, প্রান্তিক, পেছনে পড়া, তাদের জন্য
বাজেট তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। এই অর্থ বছরে কৃষি খাতে কত টাকা খরচ হবে, কৃষিকেও কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে পরিকল্পনা হবে। ত্রিপুরার যে যতদিন বামপন্থী ফ্রম সরকার ছিল কোনদিনই পর্যাপ্ত অর্থ ছিল না। তৎকালীন কেন্দ্রীয় সরকারগুলির তরফ থেকে সেরকম ভাবে আমাদের চাহিদা মতো অর্থ আমরা পাইনি, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও সীমাবদ্ধ অর্থনীতি, সীমাবদ্ধ ক্ষমতা দাঁড়িয়েও অগ্রাধিকার বাছাই করে ত্রিপুরার সরকারকে ওই লঙ্কারাইবের গন্তব্য এলাকা কিভাবে গোবিন্দবাড়িতে পৌঁছতে হবে, কিভাবে দুর্বল অংশের মানুষ তাদের আর্থিক সামাজিক বিকাশ ঘটাতে হবে, সেভাবে রাজ্যে শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ভাতা, শহরের লোকেদের জন্য কেন্দ্রের স্কিম না থাকা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছে। ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকারের কাজকর্মকে বাধা দেওয়ার জন্য বহুমুখী বাধা থাকা সত্ত্বেও উগ্রবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা, আর্থ সামাজিক এবং বিভিন্ন সূচকের নিরিখে এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম শুধু একটা সুশাসিত রাজ্য না, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব সম্পদ উন্নয়নের সূচক, শিক্ষা, স্বাস্থ্য, গর্ভবতী, কাজ, খাদ্য পাওয়ার অধিকার, তার সাথে আমাদের দেশের পশ্চাৎ অংশের মানুষরা যারা ওই উত্তরপ্রদেশের, বিহারে, মধ্যপ্রদেশের প্রতিদিন শুনে কিভাবে এদের উপরে নির্যাতন হয়, বলাৎকার হয়, কিভাবে এদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ত্রিপুরাজ্যের মধ্যে এই ঘটনাগুলি ঘটেনি, সারা দেশের মধ্যে অন্যতম সুশাসিত না, এই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা বিকাশশীল রাজ্য হিসাবে এই ত্রিপুরাকে পরিগণিত হয়েছিল সেই সুসংহত সুপরিকল্পিত বাজেটের জন্য। এবারে বাজেট গত 5টা বছর ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে ধ্বংসলীলা হয়েছে বলে লাভ নেই। ত্রিপুরাজ্যের মানুষ তার বিরুদ্ধে বিগত বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তারা যে এই সরকারের কাজ সেটাকে পছন্দ করে না, এই সরকার ক্ষমতাচ্যুত হোক এটা চেয়েছিলেন, তাদের ভোট 11% কমিয়েছে। কিন্তু দুর্ভাগ্য একটা দলের তার গোপন সমঝোতা তথা হতকারিতার জন্য এ রাজ্যের মানুষ একটা বিকল্প সরকার পেল না। ভোট ভাগাভাগির জোরে মাত্র 40% ভোট পেয়ে বর্তমান সরকার 33 জন বিধায়ক দিয়ে আমরা ভেবেছিলাম গত 5 বছর জিষ্ণুদেব বর্মা যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছে, ত্রিপুরাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং যার কারণে ভারতীয় জনতা পার্টি তাদের ভোট কমেছে, মানুষ শিক্ষা দিয়েছে। এই শিক্ষা গ্রহণ করে অন্তত সেই ভুল আর পুনরাবৃত্তি হবে না, রিপিট হবে না। এই বাজেট ভাষণে, এই বাজেট প্রস্তাবে তার প্রতিফলন ঘটবে। কিন্তু বন্ধুগণ, দলটা তো বিজেপি, এই দলকে পরিচালনা করে আরএসএস। আরএসএস মানে কারা? যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের পিঠে যারা ছুরি মারত, ইংরেজদের দালালি করত,
মুস্তাকা দিত, সে আরএসএস এই ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে, কাজে তার কাছ থেকে এরকম কোন পরিবর্তন, এরকম কোন যে নতুন যে চিন্তার উন্মেষ, কোন সংশোধন আশা করা যে এটা প্রবলতা, এটা যে ভুল হবে, এটাই হলো এবার যে বাজেটটা পেশ হলো। ভারত সহ আমাদের যুক্তরাজ্য বা আমাদের ভারতবর্ষ অর্থনীতিকে কি বলা হয়? আগ্রারিয়ান ইকোনমি, কৃষি নির্ভর অর্থনীতি কেন বলা হয়? স্বাধীনতার আগেও ভারতবর্ষের 70% মানুষের পেট ভর্ত, রুটি রুজি আসত এই কৃষি খাত থেকে।